তারেক রহমানের বাংলাদেশ সফর নিয়ে এখন থেকে শুরু হয়ে গেছে নানা জল্পনা কল্পনা। তবে তারই মধ্যে যে খবর পাওয়া গেছে যে তারেক রহমান অতীতেও গোপনে বঙ্গবন্ধুর সমাধিতে গিয়ে ফাতেহা পাঠ করেছিল। তবে 2025 সালের 25শে ডিসেম্বর দীর্ঘ 17 বছরের নির্বাসন শেষে তার স্বদেশে ফেরার ঘোষণা রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের মতে তারেক রহমান জনদুর্ভোগ কমাতে 25 তারিখ বেছে নিয়েছেন। তবে তা নিয়ে মূলত এখন জল্পনা কল্পনা বা শুরু হয়ে গেছে। তবে কি এবার দ্বিতীয় ইনিংস শুরু হচ্ছে? তারিখের পেছনে কি দুই শক্তিধর রাষ্ট্রের সমর্থন? বিস্তারিত সেই বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি বলবে এই বিষয়ে? দেখো, তারেক রহমান আগামীকাল দেশে ফিরবে। তিনি কিন্তু বঙ্গবন্ধুর টুঙ্গিপাড়াতে যে বঙ্গবন্ধুর সমাধি রয়েছে সেই সমাধিতে যাবেন শ্রদ্ধা জানাতে। অর্থাৎ রাজনীতির যে দ্বিতীয় ইনিংস, সেই রাজনীতির দ্বিতীয় ইনিংসে প্রথমেই কিন্তু বাংলাদেশের যে স্বাধীনতা যুদ্ধ বা মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধকে সামনে রেখেই তারেক রহমান কিন্তু আগামীকাল সবকিছু ঠিকঠাক থাকলে তার দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন। কিন্তু এই যে দ্বিতীয় ইনিংসে তার যে স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজির পিছনে দুই শক্তিধর রাষ্ট্রের হাত রয়েছে বা কৌশল রয়েছে বলে রাজনৈতিক মহলের মত। তার কারণ হচ্ছে, প্রথম রাষ্ট্রটা হচ্ছে অবশ্যই আমেরিকা, দ্বিতীয় রাষ্ট্রটার নাম আমার পক্ষে এই মুহূর্তে বলা সম্ভব নয় ওপেন মঞ্চে। এই দুই রাষ্ট্র মিলে তারেক রহমানকে নিয়ে যে বৈঠকগুলো হয়েছে বলে আন্তর্জাতিক জার্নালগুলিতে বা আন্তর্জাতিক সাংবাদিকরা যে আলাপ আলোচনা করছে, সেইখানে তারেক রহমানের সঙ্গে দুই শক্তিধর রাষ্ট্রের সঙ্গে তিনটি বিষয়ে মূলত আলোচনা হয়েছে। তারপরেই কিন্তু তারেক রহমানের এই বাংলাদেশে ফেরার কিন্তু সবুজ সংকেত পাওয়া গিয়েছে। প্রসঙ্গত বলে রাখি, তারেক রহমান নিজে জানিয়েছিলেন তিনি দেশে ফিরতে পারছেন না ভারতের ভয়ে। তাহলে এখন যখন তিনি দেশে ফিরছেন, তাহলে কি তিনি ভয় পাচ্ছেন না? এটা তারেক রহমানকে উদ্দেশ্যেই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল, বাংলাদেশের রাজনৈতিক দল প্রশ্ন তুলছে। এবং সেই জায়গাতে তিনটি চুক্তি কি কি? তিনটি চুক্তি হচ্ছে যে স্বাধীনতা, বাংলাদেশের যে 71-এর ইতিহাস, সেই 71-এর ইতিহাস মোছা যাবে না, এই একটা বার্তা দেওয়া হয়েছে। দ্বিতীয় বার্তা দেওয়া হয়েছে মব জাস্টিস এবং এই গণহত্যার পিছনে তারা দায়ী, সেই বিষয়গুলোকে বাংলাদেশে আসলে তিনি প্রধানমন্ত্রী হলে সেগুলোকে অ্যালাউ করা কখনোই যাবে না। চতুর্থ হচ্ছে, এটা একটা আন্তর্জাতিক বিষয়, সেই বিষয়টাকে আমি এই মুহূর্তে সামনাসামনি বলতে না পারলেও বেশ কিছু তোমার হচ্ছে কর্পোরেট সেক্টর এবং সেই সঙ্গে বেশ কিছু শক্তিধর রাষ্ট্রের যে বাংলাদেশের উপরে একটা ব্যবসা বাণিজ্য থেকে আরম্ভ করে একটা জনসংযোগ থেকে আরম্ভ করে এবং চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে যে স্ট্র্যাটেজি 72 সাল থেকে এতদিন চলছিল, সেই স্ট্র্যাটেজি জানি কখনোই ক্ষুণ্ণ না হয়। সোজা বাংলা কথা হচ্ছে এইটা। এই বিষয়তে তারেক রহমান হয়তোবা তিনি সায় দিয়েছেন সেই দুই শক্তিধর রাষ্ট্রের একেবারে সরাসরি মদতেই তিনি বাংলাদেশে আসছেন। তবে বাংলাদেশে আসার পর যেটা মনে করা হচ্ছে যে তিনি আওয়ামী লীগের ভোটের জন্যই, আওয়ামী লীগ কর্মীদের বা 71-এর যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের পরিবারের ভোটের জন্যই তিনি টুঙ্গিতে বঙ্গবন্ধুর ইসেতে শ্রদ্ধা জানাতে যাবেন। সেটাও একেবারেই ঠিক। কারণ হচ্ছে, আওয়ামী লীগ যদি ভোটের বাইরে থাকে তাহলে সেই ভোটটা যাতে কোনোমতেই জামাতের কাছে বা এনসিপির কাছে বা অন্যান্য রাজনৈতিক দলের কাছে না যায়, তার জন্যই কিন্তু এই পরিকল্পনা নিয়েছে দুই শক্তিধর রাষ্ট্র। এবং তারেক রহমান বা বিএনপি কে যদি প্রতিষ্ঠা করা যায় বাংলাদেশের মাটিতে, তাহলে আগামী দিনে একটা নতুন রাজনৈতিক ইকুয়েশন কিন্তু এই তোমার হচ্ছে মার্চ এপ্রিল থেকে চেঞ্জ হবে। সেই মার্চ এপ্রিলের পরে বাংলাদেশের যে এখন যে নিষেধাজ্ঞাগুলি রয়েছে, অনেক নিষেধাজ্ঞা কিন্তু তারেক রহমানকে ব্যবহার করে আন্তর্জাতিক গোষ্ঠীগুলো তুলে নিতে পারবে। এই হচ্ছে মুদ্রা, হচ্ছে চুক্তির ইস্যু। এবং এখন দেখার কথা হচ্ছে তারেক রহমান আগামীকাল সত্যি সত্যি শেষ পর্যন্ত সমস্ত আন্তর্জাতিক লবি মেনটেন করে তিনি আগামীকাল দেশে ফেরেন কিনা। অঙ্কিতা, একদমই ধন্যবাদ তোমাকে। অর্থাৎ তারেক রহমান দেশে ফেরেন কিনা সেটাই দেখার। তবে তারেক রহমানের ফেরার প্রস্তুতি হিসেবে ঢাকার পূর্বাঞ্চলে 300 ফুট রাস্তায় বিশাল মঞ্চ তৈরি করা হচ্ছে, যেখানে প্রায় 220 লক্ষ মানুষের সমাগম হতে পারে বলে বিএনপি দাবি করছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।